আমার স্বামীর গোপন দ্বিতীয় স্ত্রী এসেছে আমার কাছে আল্ট্রাসাউন্ড স্ক্যান করাতে। আমিও জানতাম না উনি আমার স্বামীর স্ত্রী। আমি যখন বললাম এই খুশির দিনে আপনার হাজবেন্ড আসে নাই আপনার সাথে, উনি তখন বলল আসলে ম্যাডাম আমার স্বামী তো তার ব্যবসা নিয়ে প্রচুর ঝামেলায় থাকে, তাই আসতে পারে নাই। এটা বলে উনি খুশি মনে ওনার মোবাইল থেকে তাদের দুইজনের একসাথে একটা ফটো দেখাইলো। ফটোতে তার স্বামীকে দেখে আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। আরে এটা তো সায়ান আমার হাজবেন্ড। কিন্তু আমি তাকে কিছু বুঝতে না দিয়ে বিদায় করে দিলাম। আমার একটা 6 বছরের বাচ্চা আছে। আফরিন নামের ওই মেয়েটা যখন চেম্বার থেকে হাসি মুখে বিদায় নিয়ে চলে গেল, আমি ঝটফট আমার অ্যাসিস্ট্যান্টকে বলে দিলাম আজকের মতো রুগী দেখা শেষ, বাকিদের অন্য ডেট দিয়ে দাও। ভেতর থেকে দরজাটা লক করে দিয়ে আমি চেয়ারে ধপাস করে বসে পড়লাম। আমার পুরো শরীর কাঁপছিল, হাত পা ঠান্ডা হয়ে আসছিল। টেবিলের উপর রাখা পানির গ্লাসটা নিতে গিয়েও পারলাম না, হাত থেকে পানি ফসকে মেঝেতে পড়ে গেল। ঠিক আমার জীবনের মতোই যা এক নিমেষে উলট পালট হয়ে গেছে। মোবাইলের স্ক্রিনে দেখা সায়ানের ওই চিলতে হাসিটা আমার চোখের সামনে বারবার ভাসছিল। যে মানুষটা প্রতিদিন সকালে আমার আর আমাদের 6 বছরের ছেলে আদিবের কপালে চুমু খেয়ে বাসা থেকে বের হয়, যে মানুষটা রাতে বাড়ি ফিরে আদিবকে কোলে নিয়ে গল্প করায়, সে অন্য একটা মেয়ের স্বামী। আর সেই মেয়েটা এখন সায়ানের সন্তানের মা হতে চলেছে। ব্যবসায় প্রচুর ঝামেলা থাকে। আফরিনের এই কথাটা আমার কানে তীরের মতো বিঁধছিল। এবার আমার মাথায় সব হিসাব মিলতে লাগলো। গত 1 বছর ধরে সায়ান প্রায়ই বলতো ব্যবসায় একটু মন্দা যাচ্ছে, ঢাকার বাইরে ক্লায়েন্ট মিটিং আছে, কখনো চিটাগং কখনো সিলেট যাওয়ার নাম করে 3-4 দিন উধাও থাকতো। আমি সরল বিশ্বাসে ভাবতাম লোকটা আমাদের ভবিষ্যতের জন্য কত কষ্ট করছে, অথচ ও সেই দিনগুলো কাটাতো আফরিনের সাথে আরেকটা সংসারে। কান্নায় আমার বুক ফেটে যাচ্ছিল, কিন্তু আমি নিজের গালে থাপড় মেরে থামালাম। না, এখন কান্নার সময় না। আমার একটা 6 বছরের বাচ্চা আছে, ওর ভবিষ্যতের দায়িত্ব আমার। আমি যদি এখন ভেঙে পড়ি তবে সায়ান খুব সহজে পার পেয়ে যাবে। ও একটা ধূর্ত লোক। আমি চেম্বারে সিন ক্রিয়েট করলে ও উল্টো আফরিনকে সরিয়ে ফেলতো আর নিজেকে নির্দোষ প্রমাণ করার নাটক করত। আমি ব্যাগটা গুছিয়ে চেম্বার থেকে বের হলাম। গাড়িতে উঠে ড্রাইভারকে বললাম বাসার দিকে যেতে। পুরোটা পথ আমার শুধু আদিবের মুখটা মনে পড়ছিল। ও এখনো কত ছোট, কিচ্ছু বোঝে না। ও জানে ওর বাবা পৃথিবীর সেরা বাবা। এই নিষ্পাপ বাচ্চাটার সামনে আমি কিভাবে এই সত্যিটা আনবো। বাসায় যখন পৌঁছালাম তখন সন্ধ্যা 7টা। কলিং বেল চাপতে আদিব এসে দরজা খুলে দিল আর বলল আম্মু তুমি আজকে এত তাড়াতাড়ি চলে আসলে। ও আমার গলা জড়িয়ে ধরলো। আমি অনেক কষ্টে নিজের চোখের পানি লুকিয়ে ওকে কোলে নিলাম। ওর কপালে চুমু খেয়ে বললাম হ্যাঁ বাবা, আম্মুর আজকে একটু তাড়া ছিল। আদিবকে ওর রুমে পাঠিয়ে দিয়ে আমি ড্রয়িং রুমে এসে বসলাম। ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে রইলাম। রাত 9টা বাজে সায়ান বাসায় ফিরে। আজকেও ফিরবে, কিন্তু আজকে রাত 5টা দিনের মতো সাধারণ কোনো রাত হবে না। আজ আমি কোনো ঝগড়া করব না। আমি সায়ানের মুখ থেকে সত্যিটা বের করব, কিন্তু এমন ভাবে করব যা ও কল্পনাও করতে পারবে না। ঠিক রাত 9টা বেজে 10 মিনিটে দরজার লক খোলার শব্দ হলো। সায়ান ভেতরে ঢুকলো, হাতে মিষ্টির প্যাকেট, মুখে সেই চেনা ক্লান্ত অথচ মায়াবী হাসি। ওর দিকে তাকিয়ে আমার ভেতরে ঘৃণাটা দাও দাও করে জ্বলে উঠলো। কিন্তু আমি মুখে একটা স্বাভাবিক হাসি টেনে বললাম আজকে এত খুশি কেন, মিষ্টি এনেছো যে? সায়ান জ্যাকেটটা খুলতে খুলতে বলল আরে বলো না, ব্যবসায় একটা বড় ডিল ফাইনাল হলো আজ। অনেক দিনের একটা ঝামেলা মিটলো। আমি মনে মনে হাসলাম, ঝামেলা তো কেবল শুরু হলো সায়ান। সায়ানের মুখে বড় ডিল ফাইনাল হওয়ার কথাটা শুনে আমার বুকের ভেতরটাও চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছিল। কিন্তু আমি আমার ভেতরের ঝগড়াটাকে বাইরে প্রকাশ পেতে দিলাম না। যে মানুষটা এত নিখুঁত ভাবে অভিনয় করতে পারে তার মুখোশ টেনে খুলতে হলে আমাকেও সমান চতুর হতে হবে। আমি মিষ্টির প্যাকেটটা হাত বাড়িয়ে নিলাম আর বললাম খুব ভালো কথা, হাত মুখ ধুয়ে এসো, আমি চা বানাচ্ছি। আজকে স্পেশাল ডিল ফাইনালের সেলিব্রেশন হবে। সায়ান আমার দিকে তাকিয়ে একটু অবাক হলো কিনা জানি না, তবে ও হাসি মুখে ওয়াশরুমের দিকে চলে গেল। ও ভিতরে ঢুকতেই আমি রান্নাঘরে গেলাম। চায়ের পানি বসিয়ে দিয়ে ড্রয়ার থেকে একটা ধারালো ছুরি বের করলাম। লেবু কাটার বাহানায় ছুরিটা হাতে নিয়ে আমার মনে হলো ইচ্ছে করছে সায়ানের এই মায়াবী চেহারার পিছনের আসল রূপটা সবার সামনে কেটে টুকরো টুকরো করে দেই। কিন্তু না, আদিবের মুখটা মনে পড়তে আমি নিজেকে শান্ত করলাম। আইনি এবং মানসিক ভাবে ওকে এমন জায়গায় দাঁড় করাতে হবে যেখান থেকে ওর পালানোর কোনো পথ থাকবে না। চা নিয়ে যখন ড্রয়িং রুমে আসলাম, সায়ান তখন সোফায় রিল্যাক্সে বসে মোবাইল স্ক্রল করছিল। আমি ওর মুখোমুখি বসলাম, চায়ের কাপটা ওর দিকে এগিয়ে দিয়ে বললাম আচ্ছা সায়ান, তোমার এই নতুন ডিলটা থেকে তো ভালো লাভ হবে তাই না? সায়ান চায়ের কাপে চুমুক দিয়ে তৃপ্তির হাসি আসলো আর বলল হ্যাঁ আফরা, অনেক লাভ হবে। আমাদের আগামী কয়েক বছর আর কোনো চিন্তাই করতে হবে না। ও মুখ ফসকে আফরিন বলতে গিয়ে নিজেকে সামলে নিল।
নিল। ও ভেবেছে আমি খেয়াল করিনি, কিন্তু আমার কান তখন তীরের মতো তীক্ষ্ণ। আমার নাম আফরা আর ওই মেয়েটার নাম আফরিন। নামের এই মিলটা কি শায়নের অবচেতন মনেও জট পাকিয়ে দিচ্ছে। আমি মনে মনে হাসলাম, এক ভয়ানক শীতল হাসি। মুখে বললাম, বাহ, খুব ভালো। তো শায়ান, তোমার ওই নতুন ক্লায়েন্টরা দেখতে কেমন? মানে পার্টনারশিপে যারা আছে তাদের ফ্যামিলি কেমন? কখনো তো আমাদের সাথে আলাপ করালে না। শায়ান একটু অস্বস্তি বোধ করলো যেন। চায়ের কাপটা টেবিলে রেখে বলল, আরে ওরা একটু রক্ষণশীল টাইপের, তো ব্যবসার বাইরে ফ্যামিলি লাইফ জড়াতে চায় না। কেন বলো তো হঠাৎ এই প্রশ্ন? আমি সোফায় একটু হেলান দিয়ে বসলাম আর বললাম, না এমনি, আজকে আমার চেম্বারে এক অদ্ভুত একটা কেস এলো, তো তাই রিলেট করছিলাম। শায়ান স্বাভাবিকভাবেই জিজ্ঞেস করলো, কি কেস? ও তখনও জানে না ও নিজের খোরা গড়তে নিজে পা দিতে চলেছে। আমি শায়ানের চোখের দিকে সোজাসুজি তাকালাম আর বললাম, আজকে একটা মেয়ে এসেছিল আল্ট্রাসাউন্ড করাতে, খুব মিষ্টি দেখতে, মেয়েটার 4 মাসের প্রেগনেন্সি। তো আমি তাকে জিজ্ঞেস করলাম, এই খুশির দিনে আপনার হাজবেন্ড আসেনি কেন? মেয়েটা তখন খুব গর্ব করে বলল, তার স্বামী নাকি কাপড়ের বড় ব্যবসায়ী, ব্যবসায় প্রচুর ঝামেলা থাকে, চিটাগং সিলেট ট্যুর করতে হয়, তাই আসতে পারেনি। শায়ানের হাতের কাপটা যেন হালকা কেঁপে উঠলো। ওর কপালের কোণে এক ফোঁটা ঘাম জমতে শুরু করেছে। ও ঢুক গিলে বলল, ও আচ্ছা, তো আজকালকার যুগে কত রকম মানুষই তো থাকে। আমি গলাটা আরো একটু নরম, আরো একটু পরিষ্কার করে বললাম, কথা শেষ হয়নি শায়ান। মেয়েটা তখন খুব খুশি হয়ে তার মোবাইলে তার বরের সাথে একটা ছবি আমাকে দেখালো আর বলল, ম্যাডাম দেখেন আমার স্বামীটা কত কেয়ারিং। ছবিটা দেখে আমার কি মনে হলো জানো শায়ান? শায়ান এবার সোফায় সোজা হয়ে বসলো। ওর মুখের সেই ক্লান্ত মায়াবী হাসিটা এক নিমিষে উধাও হয়ে গেছে। ও ফ্যাকাশে চোখে আমার দিকে তাকিয়ে রইল আর বলল, কি মনে হলো? আমার মনে হলো দুনিয়াটা কত ছোট। আমি পকেট থেকে আমার মোবাইলটা বের করলাম। আফরিন যখন ছবিটা দেখাচ্ছিল, আমি তখন প্রেসক্রিপশন লেখার বাহানায় নিজের মোবাইলে ওদের ওই যুগল ছবির একটা স্ক্রিনশট নিয়ে নিয়েছিলাম। আমি মোবাইলের স্ক্রিনটা অন করে শায়ানের চোখের সামনে ধরলাম আর বললাম, আমার মনে হলো এই ছবিতে মেয়েটার পাশে দাঁড়িয়ে থাকা লোকটা হুবহু আমার স্বামী শায়ানের মতো দেখতে, যার ডান গালে একটা ছোট তিল আছে আর ঠিক এভাবে জড়িয়ে ধরে হাসে। শায়ানের হাত থেকে চায়ের কাপটা টেবিলের উপর রাখার সময় একটু চা ছিটকে পড়লো। ওর ফর্সা মুখটা মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল। ও জোর করে একটা শুকনো হাসি হাসার চেষ্টা করলো আর বলল, কি যে বলো না অনন্যা, পৃথিবীতে এক ওই রকম দেখতে কত মানুষই থাকে, অনেক ছেলের গালে ছোট তিল থাকে। আমি ওর কাঁধে হাত রেখে আলতো করে চাপ দিয়ে বললাম, তা ঠিক বলেছ, এক ওই রকম দেখতে মানুষ হতেই পারে, তবে মেয়েটার নাম ছিল আফরিন সুলতানা। নামটা কেমন চেনা চেনা লাগে না শায়ান? শায়ান আর কোনো কথা বলতে পারলো না। ও পাথরের মতো সোফায় বসে রইল। ওর চোখের কোণে তখন ভয়ের স্পষ্ট আভাস। ও বুঝতে পারছে না আমি কতটুকু জানি আর কতটুকু আন্দাজ করছি। আমি আদিবকে ডেকে বললাম, আদিব চলো বাবা, ঘুমাতে যাব। আমি আদিবকে নিয়ে ঘরের দিকে চলে গেলাম। পিছন ফিরে তাকালাম না, কিন্তু আমি জানি আজকের রাতটা শায়ানের জীবনের সবচেয়ে দীর্ঘ আর যন্ত্রণাদায়ক রাত হতে চলেছে। ও সারা রাত ছটফট করবে এই ভেবে যে ওর আসল রূপ আমার সামনে প্রকাশ হয়ে গিয়েছে কিনা। খেলা তো মাত্র শুরু হলো শায়ান। তুমি যেভাবে আমার হাসি খুশি সংসারটাকে দুটো টুকরো করেছো, আমি তার হিসাব কড়াই গন্ডাই বুঝে নেব। আদিবকে ঘুম পাড়িয়ে যখন নিজের ঘরে ফিরলাম, তখন ঘড়িতে প্রায় 11টা। শায়ান বিছানায় শুয়ে আছে, কিন্তু ওর চোখ খোলা। সিলিং ফ্যানের দিকে তাকিয়ে ও কি যেন ভাবছে। আমি ঘরে ঢুকতে ও একটু চমকে উঠলো, তারপর নিজেকে সামলে নিয়ে চট করে একটা স্বাভাবিক হাসি ফুটিয়ে তোলার চেষ্টা করলো। শায়ান বলল, আদিব ঘুমিয়েছে আফরা? ওর গলায় স্পষ্ট একটা জড়তা, যেন নিজের অবচেতনার অপরাধ বোধটাকে ঢাকতে চাইছে। হ্যাঁ, ও তো ঘুমালেই বাঁচি, সারাদিন কি যে পরিমাণ দুষ্টুমি করে। আমি খুব স্বাভাবিকভাবে আলমারি থেকে নাইট ড্রেস বের করতে করতে বললাম। আয়নায় শায়ানের প্রতিবিম্বটা দেখছিলাম। ও আর চোখে আমার দিকে তাকাচ্ছে। ও এখনো নিশ্চিত হতে পারছে না আমি সত্যি সবকিছু ধরে ফেলেছি নাকি কেবলই একটা কাকতালীয় ঘটনা নিয়ে ঠাট্টা করছি। আমি ওয়াশরুম থেকে চেঞ্জ করে এসে বিছানার এক পাশে শুয়ে পড়লাম। শায়ান একটু ইতস্তত করে আমার দিকে এগিয়ে এলো। আমার কাঁধে হাত রেখে খুব একটা চেনা মায়াবী গলায় বলল, আজকে চেম্বারের ওই কেসটার কথা বলেছিলে না? আসলে আমি ভাবছিলাম দুনিয়ায় কত রকম অদ্ভুত মানুষ থাকে, তাই না? চেহারার মিল থাকলে কি আর মানুষ এক হয়? তুমি মিছি মিছি ওইসব নিয়ে মাথা ঘামিও না জানু। ওর হাতের স্পর্শে আমার পুরো শরীর ঘৃণায় রি রি করে উঠলো। ইচ্ছে করছিল ওর হাতটা ঝটকা মেরে সরিয়ে দেই, কিন্তু আমি মনে মনে হাসলাম। শায়ান ধরে নিয়েছে আমি এখনো অন্ধকারে আছি। ও ভাবছে আফরিনের নামের মিল আর চেহারার মিলটাকে ও একটা কাকতালীয় দুর্ঘটনা বলে পার পেয়ে যাবে। ও আসলে দুই নৌকায় পা দিয়ে চলতে চাইছে। এদিকে আমার মতো প্রতিষ্ঠিত ডাক্তার স্ত্রী আর ফুটফুটে সন্তান, ওদিকে আফরিনের মতো সরল অল্প বয়সী নতুন একটা মেয়ে। ও কোনো পক্ষেই হারাতে চায় না। আমি একটা দীর্ঘশ্বাস ফেলে ওর দিকে তাকালাম, চোখে এক আকাশ সরলতা ফুটিয়ে বললাম, তা ঠিক বলেছো শায়ান। আমিও পরে ভাবলাম আমি আসলে পাগলের মতো ভাবছিলাম। আমার শায়ান কি আর তেমন মানুষ? তুমি তো আমার আর আদিবের জন্য দিনরাত এক করে খাটছো। আই এম সরি, আমি আসলে আজ চেম্বারে প্রচন্ড টায়ার্ড ছিলাম, তো তাই উল্টোপাল্টা ভেবে ফেলেছি। আমার মুখে এই কথা শুনতে শায়ানের পুরো শরীর যেন এক নিমিষে শিথিল হয়ে গেল। ওর বুকের উপর থেকে যেন মস্ত বড় একটা পাথর নেমে গেল।
ও এক গাল হেসে আমার কপালে একটা চুমু খেলো আর বলল, পাগলি একটা, ঘুমাও এখন, অনেক ধকল গেছে আজ তোমার উপর দিয়ে। ও পাশ ফিরে নিশ্চিন্তে চোখ বন্ধ করলো। কিছুক্ষণের মধ্যে ওর নিয়মিত নিঃশ্বাসের শব্দ শোনা